প্রিয় ছাত্রছাত্রী, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বৈশ্বিক এই মহামারীতে আক্রান্ত সারা বিশ্ব। কিন্তু তার মানে এই নয় আমাদের জীবন থেমে আছে। নাওয়া খাওয়ার মতো নিশ্চয়ই পড়াশোনাটাও আমাদের ভালোভাবেই চালিয়ে যেতে পারছো বাসায় বসে। কিন্তু এই কথা বলতে হয় যে সব খারাপের মধ্যেও হয়তো কিছু ভালো জিনিস অবশ্যই থাকে। যেমন ধরো, আজ বৈশ্বিক এই দুর্বিপাকে আক্রান্ত হয়তো আমরা সবাই। অনেক প্রাণ ঝরে যাচ্ছে, সকলে আমরা আতঙ্কগ্রস্ত। কিন্তু একটি জিনিস আমাদের মধ্যে আছে, সেটি হচ্ছে যে জিনিসটা অনেক বেশি তৈরি হয়েছে, আমাদের মানবিকতা বোধ। এখানে বলা হচ্ছে যে সামাজিক দূরত্বের কথা, একে অপর থেকে স্পর্শের বাইরে থাকা, সংক্রমণের বাইরে থাকা, কিন্তু মানবিক দূরত্বের কথা বলা হয়নি। আজ আমরা দেখছি জেলা প্রশাসন হতে শুরু করে প্রত্যেকটি পর্যায়ে যারা আছেন, সকলে কিভাবে তাদের মানবিকতার হাত বাড়িয়ে দিচ্ছেন বিশ্বে। মানুষে একটা অন্যরকম মনুষ্যত্ব বোধ জাগ্রত হয়েছে। এটি হচ্ছে এটি যেন একটি শিক্ষণীয় বিষয় ছিল। আরেকটি শিক্ষণীয় বিষয় ছিল, সেটি হচ্ছে এই বৈশ্বিক যে মহামারী, যা কখনো আমরা কল্পনাও করতে পারিনি যে আমরা অনলাইনে ক্লাস করব। যেহেতু আমরা সরাসরি ক্লাস করতে পারছি না, কিন্তু আমরা আজ অনলাইনে তোমাদের সাথে ক্লাস করছি। এটি সম্পর্কে হয়তো আমাদের তেমন কোনো ধারণা ছিল না, কিন্তু আজ শিখতে হলো। এটিও একটি শিক্ষণীয় বিষয় আমাদের জন্য। আজ তোমরা যারা আমাকে চেনো, কলেজে আসো, তারা হয়তো অনেকেই চিনো। তারপরেও আমি পরিচিত হচ্ছি। আমার নাম ববি বড়ুয়া। আমি ওমরগনি এমইএস কলেজে অর্থনীতি বিভাগে আছি। আজ আমি তোমাদেরকে অর্থনীতির আহ ব্যষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা করব। ব্যষ্টিক অর্থনীতিতে যে উৎপাদনের যে চ্যাপ্টারটা আছে, উৎপাদন তত্ত্বের যে অধ্যায়, এটি নিয়ে আমরা আলোচনা করব। আমরা উৎপাদন তত্ত্বের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, উৎপাদন কি, উৎপাদনের উপাদান সমূহ আলোচনা করো, উপযোগ কাকে বলে, উৎপাদনের উপকরণ সমূহের তুলনামূলক গুরুত্ব আলোচনা করো, উৎপাদন অপেক্ষক কাকে বলে, স্থির উপাদান ও পরিবর্তনীয় উপাদান কাকে বলে। আজ আমরা এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে উৎপাদন কাকে বলে। উৎপাদন, প্রোডাকশন, প্রোডাকশন কাকে বলে বা উৎপাদন কাকে বলে। সাধারণত আমরা উৎপাদন বলতে কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করাকে বুঝি, কিন্তু অর্থনীতিতে বলা হয়ে থাকে মানুষের পক্ষে কোনো কিছু উৎপাদন করা বা তৈরি করা বা সৃষ্টি করা সম্ভব নয়। যা কিছু প্রকৃতি প্রদত্ত, তার উপযোগ সৃষ্টি করার নামই হলো উৎপাদন। অর্থাৎ একটু আমি সহজ করে বলি, প্রকৃতি প্রদত্ত, যেমন ধরো গাছ, একটি গাছের গুঁড়ি পড়ে আছে, কিন্তু ওটা আমার কোনো কাজে আসছে না। কিন্তু সেই গাছের গুঁড়িটিকে যদি আমরা কেটে ছেটে সুন্দরভাবে বার্নিশ করে আমার ব্যবহার উপযোগী করতে পারি, অর্থাৎ আমার বসার জন্য এই যে চেয়ার, এই টেবিল, আমি যে বিশ্রাম করছি, আমার বিছানা, অর্থাৎ যে আসবাবপত্র আমার ব্যবহার উপযোগী হয়েছে, এটাকে বলা হচ্ছে উৎপাদন। আবার একটু করে বলতে পারি, যেমন ধরো গাছের তুলা ধরে আছে, এটিকে আমার কোনো কাজে আসছে? কোনো কাজে আসছে না। কিন্তু এটিকে যখন সুতা তৈরি হবে, সুতা থেকে যখন কাপড় তৈরি হবে, সেই কাপড়টি যখন আমার ব্যবহার উপযোগী হবে, তখন ওটিকে বলা হবে উপযোগ সৃষ্টি হওয়া। আর উপযোগ সৃষ্টি হওয়ার নামই হলো উৎপাদন। উপযোগ সৃষ্টি হওয়া, তার মানে উপযোগ কাকে বলে এটা আমরা ইতিমধ্যে জেনে গেছি। অর্থাৎ কোনো কিছু ব্যবহার উপযোগী করে তোলার নামই হলো যা আমার অভাব পূরণে সক্ষম, যা আমার অভাব পূরণে সহায়ক, তাকেই বলা হচ্ছে উপযোগ। উপযোগ বিভিন্নভাবে সৃষ্টি করা যায়, অর্থাৎ আরেকটু করে বলি যে কি উৎপাদন বলা হচ্ছে উপযোগ সৃষ্টি হওয়ার নামই হলো উৎপাদন। তো উপযোগ কিন্তু আমরা বিভিন্নভাবে
সৃষ্টি হয়। যেমন রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, সেবাগত উপযোগ, সত্যগত উপযোগ। রূপগত উপযোগ কাকে বলে? একটু আগে আমি বলেছি তুলা থেকে কাপড় তৈরি করা, কাপড় থেকে পরিধানের যোগ্য জামা বা শাড়ি বা পরিধানযোগ্য কাপড় তৈরি করে যা আমার ব্যবহার উপযোগী। এটাকে বলা হচ্ছে রূপগত উপযোগ। স্থানগত উপযোগ কাকে বলে? যেমন দিনাজপুরে চাল উৎপাদন হচ্ছে, সেই চালটি যখন দেশে বিভিন্ন জায়গায় পরিবহনের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে তখন তাকে স্থানগত উপযোগ বলা হচ্ছে। ঠিক তেমনি সময়গত উপযোগ কাকে বলে? যেমন ধরো আলু, গম, চাল এগুলো যখন মৌসুমে উৎপাদন হয় কিন্তু কতদিন রেখে দেওয়ার পরে এটির দাম আরো বৃদ্ধি পায়, তখন এটির উপযোগ আরো বাড়ে। অর্থাৎ এটি হচ্ছে সময়গত উপযোগ। ঠিক তেমনি সেবাগত উপযোগও আছে, যে শিক্ষকের সেবা, নার্সের সেবা, ডাক্তারের সেবা, এই সবটাই হচ্ছে সেবাগত উপযোগ। ঠিক তেমনি আমরা বিভিন্নভাবে আমাদের উপযোগ সৃষ্টি করার নামই হলো উৎপাদন। আমরা এখন জানবো উৎপাদনের উপকরণ সমূহ কি কি। উৎপাদনকে মোটামুটি ভাবে 4 ভাগে ভাগ করা হয়েছে। উৎপাদনের উপকরণ কাকে বলে আমরা একটু জানি। উৎপাদন করতে গেলেই কিন্তু উপকরণ ছাড়া কোনো অবস্থাতেই উৎপাদন করা সম্ভব নয়। উৎপাদন করতে গেলে কোনো অবস্থাতেই কোনো কিছু ছাড়া অর্থাৎ উপকরণ ছাড়া উৎপাদন করা সম্ভব নয়। অর্থাৎ কোনো কিছু উৎপাদনের জন্য যে সকল বস্তু বা সেবাকর্মের প্রয়োজন হয় সেগুলোকে উৎপাদনের উপকরণ বলা হয়। উৎপাদন প্রক্রিয়ায় নিয়োজিত উপাদান বা উপকরণ সমূহকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 ভূমি, 2 শ্রম, মূলধন এবং সংগঠন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আবারও বলছি, উৎপাদনের উপকরণকে ক ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে ভাগ করা হয়েছে। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। অবশ্যই আমাদের আশা করছি মনে থাকবে। আরেকটি কথা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ছিল যা আমার বলা হয়নি। আমরা যে পাঠ্যক্রম যেটা আমরা সাজিয়েছি এটি মূলত আ আ ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অর্থাৎ ইন্টারের সবাই এটি আলোচনা করতে পারবে। এটা সবারই উপকারে আসবে। এছাড়াও যারা পাস কোর্সে আছে, এছাড়াও বিবিএ, মানে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টে যারা আছো সবার জন্যই কিন্তু এটি খুবই উপযোগী। তো যেটাতে আমরা আবারও ফিরে আসছি। আমরা প্রথমেই আলোচনা করব ভূমি নিয়ে। ভূমি কাকে বলে? ভূমিকে সাধারণত বলা হচ্ছে ল্যান্ড বলা হচ্ছে বা ভূমিকে নেচার বলা হচ্ছে। এখানে আমি একটু ভুল লেখা হয়েছে। আ ভুল বলা চলবে না। এখানে নেচার লিখলে ভালো ছিল। ভূমি। ভূমি কাকে বলে? ভূমি বলতে সাধারণত মাটি বা ভূপৃষ্ঠকেই আমরা বুঝি। আমাদেরকে যখন বলা হয়ে থাকে যে কি ভূমি কাকে বলে? প্রথমেই আমাদের যে জিনিসটি মাথায় আসবে এটি হচ্ছে সাধারণত আমরা উত্তর এটিই দেব যে ভূপৃষ্ঠকে ভূমি বলবে। কিন্তু অর্থনীতিতে এটাকে ভূমি বলে না। অর্থনীতিতে অর্থনীতিতে ভূমি বলতে উৎপাদন কাজে ব্যবহৃত সকল প্রাকৃতিক সম্পদকেই ভূমি বলা হয়। এই অর্থে ভূপৃষ্ঠ সূর্যের আলো, বাতাস, বৃষ্টিপাত, পাহাড়, পর্বত, নদী, সমুদ্র ইত্যাদি যা কিছু প্রকৃতির দান, অর্থাৎ যা কিছু প্রকৃতিতে আছে সবটাই হলো ভূমি। কিন্তু এগুলো তো বললে হবে না। এগুলোকে এভাবে বলতে হবে যে ভূমি বলতে তাকে বোঝানো হচ্ছে উৎপাদন কাজে নিয়োজিত হয়, উৎপাদন কাজে ব্যবহৃত হয় এমন সকল প্রাকৃতিক সম্পদকেই ভূমি বলা হচ্ছে। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। আমি আবারও বলছি ভূমি কাকে বলে? সাধারণত ভূমি বলতে আমরা বুঝি ভূপৃষ্ঠকে, কিন্তু অর্থনীতিতে এটাকে ভূমি বলে না। অর্থনীতিতে কাকে বলে? অর্থনীতিতে বলা হয় যে উৎপাদন কাজে ব্যবহৃত সকল প্রকার প্রাকৃতিক সম্পদ যা আমার উৎপাদন কাজে ব্যবহৃত হবে তাকেই ভূমি বলা হচ্ছে। যেমন ধরো আমরা প্রাকৃতিক উপায়ে যে রাসায়নিক গ্যাস পাচ্ছি, আগুন পাচ্ছি, এই সবই কিন্তু আমার উৎপাদন কাজে ব্যবহৃত হচ্ছে। এই সবটাকে বলা হচ্ছে ভূমি। এখন আমরা জানবো শ্রম নিয়ে। শ্রম কাকে বলে? শ্রম ইংলিশে বলা হচ্ছে লেবার। শ্রম কাকে বলে? শ্রম বলতে মানুষের সাধারণত আমরা কর্মশক্তিকে বুঝি, অর্থাৎ পরিশ্রমকেই আমরা শ্রম বলে বিবেচিত করি। কিন্তু অর্থনীতিতে শুধুমাত্র পরিশ্রম করলেই এটাকে শ্রম বলা হবে না। তবে অর্থনীতিতে কাকে বলা হবে শ্রম?
অর্থনীতিতে বলা হয় যে শ্রম বলতে উৎপাদন কাজে ব্যবহৃত সকল প্রকার শারীরিক বা মানসিক শ্রম। উৎপাদন কাজে ব্যবহৃত হয় এমন শারীরিক বা মানসিক সকল প্রকার শ্রম যা তোমার উৎপাদন কাজে ব্যবহৃত হবে তাকেই বলা হবে শ্রম। যেমন ধরো আমি একটি কাগজকে নিয়ে নৌকা বানালাম, আমি নিজের মনে খেলছি। এটা তো বানাতে তো আমার পরিশ্রম হয়েছে। কিন্তু এটাকে কি শ্রম বলা হবে? না, এটাকে শ্রম বলা হবে না। কেন? এটা আমার কোনো উৎপাদন কাজেও ব্যবহৃত হচ্ছে না, আবার এটি দ্বারা আমার কোনো অর্থ উপার্জনেও এটা আমার সহায়ক হচ্ছে না। কিন্তু সেই নৌকাটিকে যদি আমি সুন্দরভাবে রং-টং করে ৳৫ বা ৳৬০ বা ৳২ করে যদি বিক্রি করি, এটির মাধ্যমে যদি কোনো কিছু আয় হয়, তবে এটিকে বলা হবে শ্রম। আবার যেমন ধরো আমি আমার কলেজ করিডোরে আমি সমানে দৌড়াচ্ছি, আমার অনেক ঘাম হলো, কিন্তু এটাকে কি শ্রম বলা হবে? না, এটাকে শ্রম বলা হবে না। তবে শ্রম কাকে বলা হবে? শ্রম বলা হবে যা আমার উৎপাদন কাজে ব্যবহৃত হবে। যে সমস্ত সকল প্রকার শারীরিক বা মানসিক শ্রম যা আমার উৎপাদন কাজে ব্যবহৃত হবে এবং অর্থ উপার্জনে সহায়ক হবে তাকেই বলা হবে শ্রম। যেমন ধরো ঠেলাগাড়ি যিনি চালাচ্ছেন, ঠেলাগাড়ি চালকের শ্রমটাকে শ্রম বলা হবে, কারণ এটি দ্বারা সে অর্থ উপার্জন করছে। আবার আমরা যারা আছি সেবা দিচ্ছি, ডাক্তার, নার্স, শিক্ষক, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট বা উকিল, তারা যারা মেধা দিয়ে হয়তো শারীরিক অনেক শ্রম দিচ্ছে না, কিন্তু মেধা দিয়ে যে শ্রমটা দেয়া হচ্ছে এটি হচ্ছে মানসিক শ্রম। এটিকেও শ্রম বলে বিবেচিত হবে, কারণ এটি দ্বারা অনেক সমাজে যেমন উপকার হচ্ছে, আবার অর্থনৈতিকভাবেও অর্থ উপার্জন হচ্ছে, তাই এটাকেও শ্রম বলা হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ভূমি এবং শ্রম কাকে বলে। অর্থাৎ ভূমি বলো আর শ্রম বলো, সবই আমার যদি উৎপাদন কাজে এবং অর্থ উপার্জনে সহায়ক হয় তবে তাকে বলা হবে ভূমি বলো আর শ্রম বলো। শ্রম বলা হবে এবং ভূমি বলা হবে। এখন আমরা আলোচনা করব মূলধন নিয়ে। মূলধনকে ইংলিশে বলা হচ্ছে ক্যাপিটাল। তোমরা যারা ব্যবসায় আছো তারা হয়তো বলবে যে ক্যাপিটাল সি হলো কেন, আমরা তো কে বলি, কিন্তু এখানে আমাদের সি বলতে আমরা কস্ট কে বুঝি, তাই আমরা ক্যাপিটাল মূলধনকে বুঝবো। আচ্ছা, মূলধন কাকে বলে? সাধারণত আমাদেরকে যখন বলা হয় যে মূলধন কাকে বলে, আমরা বলবো কি মূলধন মানে ব্যবসায় নিয়োজিত অর্থকেই বলা হবে মূলধন। অর্থাৎ কোনো ব্যবসায় নিয়োজিত অর্থ বা টাকা পয়সা যেটা আমরা পুঁজি হিসেবে ব্যবহার করছি ওটাকেই মূলধন বলবো। কিন্তু আমরা অর্থনীতিতে শুধুমাত্র এটাকেই মূলধন বলবো না। অর্থনীতিতে মূলধন কথাটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। মূলধন হলো মানুষের শ্রম দ্বারা উৎপাদিত উপাদান যা অধিক উৎপাদনের উত্তরোত্তর সহায়তা করে। কি বলেছি? মূলধন হলো মানুষের শ্রম দ্বারা উৎপাদিত উপাদান যা অধিক উৎপাদনের উত্তরোত্তর সহায়তা করে। অর্থাৎ আমরা যা উৎপাদন করেছি সেই সকল উৎপাদনই যখন আমার আরো অনেক বেশি উৎপাদনের জন্য বারবার পুনর্বার ব্যবহৃত হবে তাকেই বলা হবে মূলধন। আবার আরেকটু করে আমি বলি, আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো আমরা কলকারখানা নির্মাণ করেছি, ধরো আমরা মেশিনারিজ নির্মাণ করেছি, তৈরি করেছি, এগুলো তো আমরাই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে তৈরি করেছি। কিন্তু এই যে সম্পদগুলো, এই যে মূলধনগুলো, এগুলো কিন্তু আমরা উৎপাদন কাজে পুনঃপুনবার অর্থাৎ বারবার কিন্তু আমরা এগুলো ব্যবহার করছি। আর এই উৎপাদন কাজে বারবার ব্যবহার করার নামই হলো মূলধন। এই অর্থে যন্ত্রপাতি, কলকারখানা, ঘরবাড়ি প্রভৃতি যা কিছু অধিক উৎপাদনে সহায়তা করে তাকেই বলা হয় মূলধন। এক বাক্যে মূলধন হলো সেই সকল সম্পদ যা মানুষ নিজে পরিশ্রম দ্বারা তৈরি করে এবং অধিক উৎপাদনের লক্ষ্যে ব্যবহার করে। সেক্ষেত্রে কিন্তু আমরা যারা কলেজে শিক্ষকতায় পেশায় আছি, আমরাও কিন্তু যদি একটি শিক্ষা প্রতিষ্ঠানকে বলা হয়ে থাকে মানুষ গড়ার কারখানা, আমরা মানুষ গড়ার কারিগর। আমরা যারা আছি আমরা কিন্তু প্রতিটি বছর পুনঃপুনবার আমরা ছাত্রদের তৈরি করতে আমরা ব্যবহৃত হচ্ছি, তাহলে কিন্তু আমাদেরকেও বলা হবে আমরা মূলধন। আচ্ছা, যাই হোক, আমরা কি কি আলোচনা করেছি এখন পর্যন্ত? ভূমি, শ্রম, মূলধন। এখন আমরা জানবো সংগঠন নিয়ে।
সংগঠন ইংলিশে বলা হচ্ছে অর্গানাইজেশন। সংগঠন, সংগঠন অর্থাৎ সংগঠিত করা, বিভিন্ন উপাদানকে একত্রিতকরণের মাধ্যমে সংগঠিত করা। এই যে ভূমি, শ্রম, মূলধন, এই তিনটি উপাদানকে একত্রিত করে উৎপাদন কার্য পরিচালনা করার নামই হলো সংগঠন। আবারও বলছি, ভূমি, শ্রম, মূলধন, এই তিনটি উপাদানকে একত্রিত করে উৎপাদন কার্য পরিচালনা করার নামই হলো সংগঠন। সংগঠন মূলত কাজ যিনি করেন তাকে সংগঠক বলা হয়। সংগঠককে আবার উদ্যোক্তাও বলা হয়। কি বলেছি? সংগঠন মূলত কাজ যিনি করেন তাকে সংগঠক বলা হয়, সংগঠককে আবার উদ্যোক্তাও বলা হয়। অর্থাৎ যে প্রতিষ্ঠান বা ব্যবসায়ে, যে প্রতিষ্ঠানে বা ব্যবসায়ী ঝুঁকি গ্রহণ করে, নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের জন্য সমস্ত কার্যক্রম পরিচালনা করে, তাকেই সংগঠক বলা হয়। একজন দক্ষ সংগঠক সঠিক পরিকল্পনা প্রণয়ন করেন, অন্য সকল উপকরণ সংগ্রহ করেন, এদের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে সকল কার্যক্রমের তত্ত্বাবধায়ক ও পরিদর্শকের কাজ করেন এবং লাভ লোকসানের ঝুঁকি গ্রহণের কাজ করেন। অর্থাৎ সর্বোপরি উদ্যোক্তা নতুন নতুন উৎপাদন কৌশল উদ্ভাবন, উৎপাদন প্রযুক্তি আবিষ্কারে মনোনিবেশ যেমন করেন, উৎপাদন ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেন। এক বাক্যে সংগঠক হলো আধুনিক উৎপাদন ব্যবস্থা নামক জাহাজের ক্যাপ্টেন হিসাবে কাজ করে। অর্থাৎ আমাদের যে সমস্ত উপকরণ আছে তাকে একত্রিতকরণের মাধ্যমে আমরা যে একত্রিতকরণের মাধ্যমে সঠিকভাবে, সুন্দরভাবে, সঠিক সমন্বয় সাধনের মাধ্যমে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান বা যাই বলি না কেন তাকে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারেন, তাকেই বলা হচ্ছে সংগঠক। আর করতে পারার নামই হলো, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারার নামই হলো সংগঠন। আমরা অনেক সময় দেখি অনেক কলকারখানা বা অনেক শিল্প প্রতিষ্ঠান অনেক মানে বেশ ঘটা করে লঞ্চ করে, কিন্তু দেখা যায় কম সময়ের ব্যবধানেই সে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো বেশি দিন টিকে থাকে না। থলে নিয়ে, অর্থাৎ ভিক্ষার থলে হাতে নিয়ে অনেক সময় দেখা যায় যে কি তারা মার্কেট থেকে বিলীন হয়ে যাচ্ছে। অর্থাৎ সঠিক সমন্বয় বা ব্যবস্থাপনা যদি সঠিক সমন্বয় করতে না পারে, সঠিক ব্যবস্থাপনার অভাবে আস্তে আস্তে এটি ভেঙে যায় এবং তার সম্পূর্ণ কার্যক্রম নষ্ট হয়ে যায়, অনেক সময় দেউলিয়া হয়ে যায়। যে কারণে সঠিক ব্যবস্থাপনা সংগঠনের গুরুত্ব, বিশেষ করে শিল্প প্রতিষ্ঠান অর্থাৎ আধুনিক যে শিল্প ব্যবস্থা, এটার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা তাহলে আজকে মোটামুটি ভাবে জেনেছি উৎপাদনের যে উপকরণ, উৎপাদনের উপকরণগুলো কি কি, এটি সম্পর্কে আমরা মোটামুটি ভাবে জেনেছি। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আর এটির মধ্যে একটা বিষয় থাকছে যে কার চেয়ে কে কতটা গুরুত্বপূর্ণ, গুরুত্বের ব্যাপার যেটা থাকছে ওটা আমরা মোটামুটি ভাবে তোমরা যারা আছো এটা একটু আমি যেগুলো আলোচনা করেছি এটার ভিত্তিতে তোমরা নিজেরাই একটু বাসায় পড়ে নেবে। তারপরে আমি ছোট্ট করে একটু আলোচনা করছি। যেমন ধরো আমাদের জুতা কারখানা থাকে, বা ধরো বলতে পারি আমাদের কৃষিজ কাজ, এখানে দেখলে আমরা দেখা যায় যে কি আমাদের শ্রমের বেশি প্রয়োজন হচ্ছে, ভূমির বেশি প্রয়োজন হচ্ছে। সেক্ষেত্রে আমাদের এবং সংগঠন এবং মূলধনের ভূমিকা কিছুটা কম। আবার যেমন ধরো একটি সাবান কারখানা, সাবান তৈরির কারখানা, একটি পোশাক, তারপর যেমন ধরো একটি ওষুধ তৈরির কারখানা, এগুলোতে কিন্তু মূলধনের প্রয়োজন বেশি, শ্রমের পরিমাণ প্রয়োজন বা ভূমির প্রয়োজন অধিকাংশে একটু কম বলা চলে। তো মোটামুটি ভাবে আমরা যদি এটা একটু আলোচনা করি, নিজেরাই বাসায় একটু পড়ি, একটু রিডিং যদি পড়ো, তাহলে মোটামুটি ভাবে বুঝে নেবে যে কোনটা কখন কার চাইতে একটু বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা জানবো উৎপাদন অপেক্ষক কাকে বলে। উৎপাদন অপেক্ষক নিয়ে আমরা আলোচনা করব। প্রোডাকশন ফাংশন, উৎপাদন অপেক্ষক মানে প্রোডাকশন ফাংশন। প্রথমেই আমরা জানবো যে কি অপেক্ষক কাকে বলে, অপেক্ষক কাকে বলে বা ফাংশন কাকে বলে। ফাংশন কাকে বলে? অপেক্ষক বলা হয় কাকে? একটি স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতা সম্পর্ক, একটি স্বাধীন চলকের উপর
অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, এই নির্ভরশীলতার সম্পর্ককে যখন গাণিতিকভাবে প্রকাশ করা হবে তখন তাকে বলা হয় অপেক্ষক। আবারও বলি, অপেক্ষক কাকে বলে? অপেক্ষক যদি জানি তাহলে উৎপাদন অপেক্ষক কাকে বলো আমরা মোটামুটি ভাবে জেনে যাব। অপেক্ষক কাকে বলে বলেছি? একটি স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতা সম্পর্ক, এই নির্ভরশীলতা সম্পর্ককে যখন একটি গাণিতিকভাবে প্রকাশ করা হবে তখন তাকে কি বলা হচ্ছে? অপেক্ষক বলা হচ্ছে বা ফাংশন বলা হচ্ছে। এখন আমরা আলোচনা করব উৎপাদন অপেক্ষক কাকে বলে। উৎপাদন এবং উপকরণের মধ্যে, অর্থাৎ আমরা কি বলছি, উৎপাদন করতে গেলে কিন্তু আমরা কি ছাড়া উৎপাদন করতে পারি না? উপকরণ ছাড়া কিন্তু আমরা উৎপাদন করতে পারি না। উৎপাদন করতে গেলেই আমাদের উপকরণের প্রয়োজন হবে। উপকরণ ছাড়া আমরা কোনো কিছু উৎপাদন করতে পারি না। তাই বলা হয়, দেখো কি বলছি, উৎপাদন এবং উপকরণের মধ্যে যে কারিগরি বা কৌশলগত সম্পর্ক বিরাজ করে তাকে উৎপাদন অপেক্ষক বলে। আবারও বলি, উৎপাদন এবং উপকরণের মধ্যে যে কারিগরি বা কৌশলগত সম্পর্ক বিরাজ করে তাকে উৎপাদন অপেক্ষক বলে। অঙ্কের ভাষায় বলা যায়, অপেক্ষক বলতে সহজ অর্থে স্বাধীন ও অধীন চলকের নির্ভরশীলতার সম্পর্ককে বোঝায়। এক্ষেত্রে উৎপাদন হলো অধীন চলক, উপকরণ হলো স্বাধীন চলক। কি বলেছি? উৎপাদন হলো অধীন চলক এবং উপকরণ হলো স্বাধীন চলক। কাজেই উৎপাদন এবং উপকরণের মধ্যে যে নির্ভরশীলতা সম্পর্ক, উৎপাদন এবং উপকরণের মধ্যে যে নির্ভরশীলতা সম্পর্ক রয়েছে তাকে বলা হচ্ছে উৎপাদন অপেক্ষক। অর্থাৎ একটির সাথে অপরটির নির্ভরশীলতা সম্পর্ককেই বলা হবে অপেক্ষক। আর এখানে আমরা যখন উৎপাদন অপেক্ষক নিয়ে আলোচনা করছি তাহলে কি বলবো? উৎপাদন এবং উপকরণের যে নির্ভরশীলতা সম্পর্ক, উৎপাদন এবং উপকরণের যে নির্ভরশীলতা সম্পর্ক, এই নির্ভরশীলতা সম্পর্ককে যখন গাণিতিকভাবে প্রকাশ করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে উৎপাদন অপেক্ষক। গাণিতিকভাবে আমরা দেখি, কিউ সমান ফাংশন অফ এন এল কে ও। কিউ সমান ফাংশন অফ এন এল কে ও। এন কাকে বলছে? নেচার। এন কাকে বলছে? আচ্ছা, কিউ কাকে বলে? উৎপাদনের উপকরণকে আমরা কিউ দ্বারা নির্দেশিত হচ্ছে। এন ভূমি, কে এল শ্রম, কে মূলধন ও সংগঠন। অর্থাৎ কিউ হচ্ছে কি উৎপাদনের পরিমাণ, এন নেচার ভূমি, এল লেবার শ্রম, কে মূলধন এবং ও অর্গানাইজেশন অর্থাৎ সংগঠন। উপরোক্ত সমীকরণে দেখা যাচ্ছে উপকরণের সাথে উৎপাদনের ধনাত্মক সম্পর্ক রয়েছে। কেন? উপকরণের পরিমাণ যখন বাড়ে উৎপাদন বাড়ে, উপকরণের পরিমাণ কমলে উৎপাদনের পরিমাণ কমে। জিনিসটাকে আমরা বুঝতে পেরেছি? আবারও বলছি, যখন ধরো আমরা যখন একটি 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 নির্মাণ কার্য যদি পরিচালনা করি, আমরা ইট সিমেন্ট বালি একটা কক্ষ নির্মাণ করার জন্য এনেছি, কিন্তু যদি আমরা পরে আরেকটি কক্ষ নির্মাণ করতে হয় তাহলে অবশ্যই কি করতে হবে? ইট বালি সিমেন্ট এবং শ্রমিকের মজুরি সবগুলোই কিন্তু আবার আমাকে যোগান দিতে হবে। তাই বলা হচ্ছে আমাদের, কি বলছি, যে উপকরণের পরিমাণ বাড়লেই উৎপাদনের পরিমাণ বাড়বে, উপকরণের পরিমাণ কমলে উৎপাদনের পরিমাণ কমবে। অর্থাৎ উৎপাদন এবং উপকরণের মধ্যে যে কারিগরি সম্পর্ক বিরাজ করে তাকে উৎপাদন অপেক্ষক বলে। বর্তমানে এটি শুধু সম্পর্ক প্রকাশ করে না, কারিগরি বা প্রযুক্তিগত দিক থেকে সর্বোত্তম ভাবে উপকরণ সমূহের ব্যবহার হচ্ছে কিনা তাও বিবেচনা করে। উৎপাদন অপেক্ষককে আমরা একটু যেমন ধরো যেটা বলছিলাম আমরা, একটা হচ্ছে শ্রমনির্ভর, একটা হচ্ছে পুঁজি নির্ভর। এভাবে যদি শ্রমনিবিড় উৎপাদন এবং পুঁজিনির্ভর উৎপাদন নিয়ে আমরা আলোচনা করি তাহলে আমরা বলবো কিউ সমান ফাংশন অফ এল কে। কিউ সমান ফাংশন অফ এল কে। এখানে কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ, ফাংশন হচ্ছে এফ যেটা বলছে ওটা ফাংশনের প্রতীক, আর এল হচ্ছে শ্রমের পরিমাণ, কে হচ্ছে মূলধনের পরিমাণ। মোটামুটি ভাবে আমরা আশা করছি যে কি আমরা এই জিনিসটা সম্পর্কে সবাই আলোচনা মোটামুটি সবাই আমরা বুঝে গেছি যে উৎপাদন অপেক্ষক কাকে বলে। আর এটি সম্পর্কে এটি অবশ্যই গুরুত্বের সাথে নেবে, কারণ এটি খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। একটা কথা বলে রাখি যে উৎপাদন তত্ত্বের মধ্যে
এটি পুরো চ্যাপ্টারটাই কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। ইন্টার বলো, অনার্স বলো, ডিগ্রি বলো, সর্বক্ষেত্রে কিন্তু পরীক্ষাতে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটি নিয়ে প্রশ্ন চলেই আসে। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখানে আমি বলতে পারবো না যে এখন পর্যন্ত যেই কটা প্রশ্ন তোমাদের আলোচনা করেছি, যে কটা টপিক নিয়ে আমরা আলোচনা করেছি, এখানে কোনোটাই আমি বলতে পারবো না যে কি একটু কম গুরুত্বপূর্ণ কিংবা একটু বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ এগুলো সবটাই গুরুত্বপূর্ণ। এখন আমরা আলোচনা করব স্থির উপাদান ও পরিবর্তনীয় উপাদান কাকে বলে। স্থির উপাদান, স্থির উপাদান কাকে বলে? উৎপাদনের পরিমাণ বাড়ানো বা কমানোর ক্ষেত্রে উৎপাদন কমানোর ক্ষেত্রে উপাদানের পরিবর্তন করা যদি না যায়, অর্থাৎ আমি যখন উৎপাদনের পরিমাণ বাড়াবো বা কমাবো, সেই সময় কোনো উপাদানের পরিবর্তন যদি করা না যায়, তখন তাকে বলা হচ্ছে স্থির উপাদান। ধরি কিউ সমান ফাংশন অফ এল কে। এখানে উৎপাদন হচ্ছে উৎপাদন কিউ, শ্রম এল, মূলধন কে। যদি এমন হয় উৎপাদন বাড়াতে চাইলে বা কমাতে চাইলে শুধু শ্রম বা শ্রম বাড়ানো বা কমানো, এক্ষেত্রে যেমন ধরো যদি আমি বলি যে কি শ্রম বাড়ানো বা কমানো যাচ্ছে না, স্থির রয়ে গেছে, শুধুমাত্র মূলধন বাড়ানো বা কমানো যাচ্ছে। অথবা যদি দেখি যে কি মূলধন স্থির রয়ে গেছে, শুধুমাত্র শ্রম বাড়ানো বা কমানো যাচ্ছে, সেক্ষেত্রে বলবো যেটি বাড়ানো বা কমানো যায়, যদি শ্রম বাড়ানো বা কমানো যায় তখন তাকে বলা হচ্ছে শ্রম, সরি, পরিবর্তনীয় উপাদান। আর যেটি বাড়ানো বা কমানো যাচ্ছে না তাকে বলা হচ্ছে স্থির উপাদান। আবারও বলছি যে কিউ সমান ফাংশন অফ এল কি, এখানে যদি দেখা যায় যে কি এল এর পরিবর্তন করা সম্ভব হচ্ছে কিন্তু কে এর পরিবর্তন সম্ভব হচ্ছে না, অর্থাৎ শ্রমের পরিমাণ বাড়ানো বা কমানো যাচ্ছে কিন্তু মূলধনের পরিমাণ স্থির হয়ে যাচ্ছে, তাই বলা হচ্ছে কোনটা, তাহলে শ্রম হবে পরিবর্তনীয় উপাদান এবং কে বা মূলধন হলো স্থির উপাদান। মোটামুটি ভাবে কিন্তু আমরা বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করে ফেলেছি। আমি আবার একটু আলোচনা করছি যে আমরা কি কি নিয়ে আজকে পড়াশোনা করেছি। এক নাম্বার যেটা করেছি সেটা হচ্ছে উৎপাদন কাকে বলে, উৎপাদনের উপকরণ সমূহ কি কি, উৎপাদনের উপকরণ সমূহের তুলনামূলক গুরুত্ব, তারপর হচ্ছে তুলনামূলক গুরুত্ব, এছাড়া যেটা আমরা আলোচনা করেছি উপযোগ কাকে বলে, উৎপাদন উপকরণ সমূহের তুলনামূলক গুরুত্ব, উৎপাদন অপেক্ষক কাকে বলে, স্থির উপাদান ও পরিবর্তনীয় উপাদান কাকে বলে। প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থী যারা আছো, আমার কথা যারা শুনছো, তাদেরকে আমি অনুরোধ করছি যে প্রতিটা দিন আমাদের, আমি বারবার করে আমার ক্লাসে যারা ক্লাস করো তাদেরকেও কিন্তু আমি সবসময় একটা কথা বলেছি, কোনো প্রয়োজন নাই যে সারাটা দিন আমি পড়াশোনা করব, কোনো প্রয়োজন নেই, কিন্তু যতক্ষণ আমি পড়াশোনা করব খুব ভালো করে আমরা পড়াটা মন দিয়ে পড়বো। এই যে সমস্ত টপিক গুলো আলোচনা করেছি, খেয়াল করেছো প্রত্যেকটা টপিককে কিন্তু আমি বেশ কবার করে রিপিট করে করে আমি আলোচনা করেছি। এটা আমি সবসময় ক্লাসেও বলি যে কি একজন শিক্ষক ক্লাসটা যখন করাবে এমন হতে হবে ক্লাসটা যে যারা শিক্ষার্থীরা শুনবে, শুনতে শুনতেই পড়াটা মুখস্থ হয়ে যেতে হবে। এটা আমি নিজেকে দিয়ে যেরকম উপলব্ধি করেছিলাম আমার সময়টাতে, ঠিক তেমনি তোমাদের বেলাতেও আমি এই জিনিসটা সব সময় প্রয়োগ করার চেষ্টা করি, যে বারবার করে বলি, বোঝানোর চেষ্টাটা বারবার করি, যাতে তোমরা শুনতে শুনতেই পড়াটা মোটামুটি ভাবে আমার মুখেই তোমরা মুখস্থ করে ফেলতে পারো। যাই হোক, তো আশা করছি যে কি তোমরা এই পড়াটা হেলা করবে না। খুব অল্প কিছু পড়াশোনা আমরা করেছি আজকে, আর এই অল্প অল্প পড়াই আমরা সবসময় করব, কিন্তু এগুলো যে অল্প পড়া আমি দেব এগুলো অবশ্যই তোমরা ভালোভাবে চর্চা করবে, তা আশা করছি যে তোমাদের কোনো রকমের অসুবিধা থাকবে না। আর বেশ কিছু বিষয় নিয়ে আমরা এর পরবর্তী ক্লাসে আলোচনা করব। আর বিশেষ কিছু করব না এখন, তবে যাওয়ার আগে একটি কথা বলবো, সামাজিক দূরত্বের কথা বলা হয়েছে, মানবিক দূরত্বের কথা বলা হয়নি। আমরা সকলের প্রতি সকলেই আমরা মানবিক হব, সকলের সাহায্যে আমরা সকলেই এগিয়ে আসব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখবে, আর সাথে অবশ্যই মানবিক হওয়ার চেষ্টা করবে।
সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।